অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের বার্ষিক পরীক্ষার 100% কমন সাজেশনের জন্য আমরা একটি গ্রুপ তৈরি করেছি। এই গ্রুপে তোমরা সকল সাবজেক্টের কমন সাজেশন এবং লাইভ ক্লাসগুলো পেয়ে যাবে। এই ভিডিওর ডেসক্রিপশনে গ্রুপটির লিঙ্ক দেওয়া থাকবে। আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, কোর্স টিকার নতুন একটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের সাথে আলোচনা করতেছিলাম তোমাদের গণিত বইয়ের বার্ষিক পরীক্ষার জন্য এগুলো নিয়ে। তারই ধারাবাহিকতায় আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের পাঞ্জেরি গাইড থেকে মডেল 3 নিয়ে, এবং আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের মডেল অংশের যে সংক্ষিপ্ত অংশ রয়েছে অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্ন সেগুলো নিয়ে। কারণ তোমাদের বহু নির্বাচনী এবং এক কথায় উত্তর, এই প্রশ্নগুলোর উত্তর তোমাদের গাইড বইয়ে সুন্দর মতো করে দেওয়া রয়েছে। তো চলো আমরা মূলত সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো তোমাদের 2 নং মডেলের যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো রয়েছে সেখানে রয়েছে যে 1 নম্বর প্রশ্ন হচ্ছে বার্ষিক মুনাফা 11% থেকে 8% এ নেমে আসায় একটি নির্দিষ্ট সময়ের ক্ষেত্রে 8,000 টাকার মুনাফা যদি 720 টাকা কমে যায় তাহলে তার সময় কত ছিল সেটা নির্ণয় করতে বলা হয়েছে। এবং খ নম্বর প্রশ্ন হচ্ছে a + b + c = 9, ab + bc + ca = 31 হলে a² + b² + c² এর মান কত সেটা আমাদেরকে বের করতে বলা হয়েছে। গ নম্বর প্রশ্ন হচ্ছে 1110 বাইনারি একটি সংখ্যা এবং আরেকটি সংখ্যা দেওয়া রয়েছে, এই বাইনারি দুটি সংখ্যার আমাদের গুণফল নির্ণয় করতে বলা হয়েছে। ঘ নম্বর হচ্ছে একটা সমীকরণ দেওয়া রয়েছে 4x - y + t = 0 এবং 2x + ky - 1 = 0 হলে সরলরেখা দ্বয়ের পরস্পর লম্ব হলে k এর মান কত সেটা আমাদেরকে বের করতে বলা হয়েছে। ও নম্বর প্রশ্ন হচ্ছে একটি তোমরা দেখতে পাচ্ছ একটা বহুভুজের একটা গ্রাফ দেওয়া হয়েছে, সেই বহুভুজের গ্রাফের ক্ষেত্রফল আমাদেরকে নির্ণয় করতে বলা হয়েছে। এবং দেখো তোমাদের 4 নম্বর প্রশ্ন বলা হয়েছে যে একক ব্যাসার্ধের বৃত্তচাপের দৈর্ঘ্য যদি π/2 একক হয় তাহলে এটি কেন্দ্রের কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে সেটি আমাদেরকে বের করতে বলা হয়েছে। জ নম্বর প্রশ্ন হচ্ছে জেরিন তার বান্ধবীর কাছে বাসায় শেয়ার থেকে 6 মাসে প্রায় 23,000 টাকা মুনাফা পেল, মুনাফার হার ছিল 8%, তাহলে ওই ব্যবসায় জেরিন মূলধন কত সেটা আমাদেরকে নির্ণয় করতে বলা হয়েছে। তো তোমাদের 6 নম্বর প্রশ্ন হচ্ছে জেরিন তার বন্ধুর সাথে ব্যবসা শেয়ার করে 6 মাসে প্রায় 23,000 টাকা মুনাফা পেল এবং মুনাফার হার 8% হলে ওই ব্যবসায় জেরিনের মূলধন কত ছিল সেটা আমাদেরকে বের করতে বলা হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, আজকের এই প্রথম পর্বে আমি তোমাদের সাথে মূলত ক থেকে 6 পর্যন্ত যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব এবং তোমাদেরকে সুন্দর মতো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো চলো প্রথমত এগুলোর উত্তর আমরা সুন্দর মতো করে দেখে নেই। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের অষ্টম শ্রেণী বিষয় গণিত বার্ষিক পরীক্ষা 2024 মডেল টেস্ট 3 নিয়ে, যেটি নেওয়া হয়েছে তোমাদের পাঞ্জেরি গাইড থেকে। তো দেখো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে খ বিভাগ সংক্ষিপ্ত প্রশ্ন। তোমাদের ক নম্বর প্রশ্ন বলা হয়েছিল বার্ষিক মুনাফা 11% থেকে 8% এ নেমে আসায় একটি নির্দিষ্ট সময়ের ক্ষেত্রে 8,000 টাকা মুনাফা যদি 720 টাকা কমে যায় তাহলে সময় কত সেটা আমাদেরকে বের করতে বলা হয়েছে, অর্থাৎ n এর ভ্যালুটা কত আমাদের বের করতে বলা হয়েছে। তাহলে সমাধান আমরা এভাবে করব, ধরি সময় n বছর। তাহলে এখন আমরা মূলত 11% হারে n বছরের মুনাফা বের করব। আমরা সরল মুনাফা i = p r n ফেলবো আর কি। তাহলে p এর জায়গায় মানে p এর মান এবং n তো জানি না, r এর মান হচ্ছে পার্সেন্টেজ সরাতে গেলে 100 দ্বারা ডিভাইড করতে হবে, তাহলে 11 / 100 করলাম, এটা করলে আসবে 180 n, কারণ n এর মান তো আমরা জানি না, তাই না। এবং 8% হারে n বছরের মুনাফা বের করলাম ওই সেম ভাবে, তাহলে 8,000 টাকা n মুনাফার হার 8%, 8কে 100 দ্বারা ডিভাইড করলাম 8/100, এটা আসবে 640 n। এখন আমাদেরকে বলা হয়েছিল যে পার্থক্য, ওদের মধ্যে পার্থক্য দেওয়া ছিল, তাহলে আমরা লিখলাম যে প্রশ্ন মতে প্রথম ক্ষেত্রে অর্থাৎ 88-তে পার্থক্য এবং ওই যে আমাদের যে ছিল মানে 8,880 n - 40 n, এটার পার্থক্য দেওয়া ছিল কত 720। এখন এটা যদি বিয়োগ করি এটা আসবে 240 n, এখানে ছিল 720। এখান থেকে যদি আমরা n এর মানটা বের করে নেই তাহলে 720 / 240, এখানে n এর ভ্যালুটা আসবে 3 বছর, তার আমরা লিখব সময় = 3 বছর। আশা করি বুঝতে পেরেছো। তো চলো আমরা এবার খ নাম্বার প্রশ্নটি দেখে নিই। দেখো খ নাম্বার প্রশ্নে বলা ছিল a + b + c = 9 এবং ab + bc + c = 31 হলে a² + b² + c² এর মান আমাদেরকে বের করতে বলা হয়েছিল। তাহলে দেখো এর উত্তরটা আমরা এভাবে লিখব, দেওয়া আছে a + b + c = 9 এবং ab + bc + c = 31। তা আমরা জানি a² + b² + c² একটা সূত্র রয়েছে, তাই না। তো আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব। তাহলে আমরা জানি a² + b² + c² সূত্র হচ্ছে a + b + c² - 2 * ab + bc + c। এখন দেখো এটার মানগুলো আমরা বসিয়ে দিই। তাহলে a + b + c এর ভ্যালু ছিল 9, স্কয়ার ছিল স্কয়ার রাখলাম, এখন 2 ছিল 2 রাখলাম। এবার দেখো ab + bc + c এর মান কত বলেন তো 31, এখানে 31 বসিয়ে দিলাম। তাহলে এখানে ছিল 9, 9 এর স্কয়ার মান হচ্ছে 81, আর এখানে মাইনাস ছিল মাইনাস রাখলাম, 31 × 2 এটা আসবে 62। তাহলে 81 থেকে 62 বাদ দিলে আসবে 19। আশা করি তোমরা খ নাম্বার প্রশ্নটি বুঝতে পেরেছো।
চলো এবার আমরা গ নাম্বার প্রশ্নে দেখে নিই। দেখো গ নাম্বার প্রশ্নে বলা হয়েছিল, দেখো 111101110 একটা বাইনারি সংখ্যাকে 1011110 দ্বারা গুণ করতে বলা হয়েছিল। তাহলে যথারীতি আমরা যেভাবে গুণ শিখছি সেভাবে আমরা গুণ করলাম। প্রথম সংখ্যাটা এখানে ব্যবহার করেছি, দ্বিতীয় সংখ্যাটা এখানে ব্যবহার করেছি, গুণ করব। তাহলে 0 সাথে 0 গুণ করলে 0 হবে, 0 সাথে সবাইকে গুণ করলে এটা 0 হয়ে যাবে, এই জন্য আমি 0 ব্যবহার করলাম। এবার এ চলে গেছে, এর জন্য একটা 0 ব্যবহার করতে হবে। তাহলে 1 এর সাথে 0 গুণ করলে হবে, 1 এর সাথে 0 গুণ করলে হবে 0, অনুরূপভাবে 1 এর সাথে 1 গুণ করলে হবে 1, আবার 1 এর সাথে 1 গুণ করলে হবে 1, 1 শূন্যের 0, আবার 1 একে 1, আবার 1 একে 1, আবার 1 একে 1। এখন দেখো যেহেতু একজন একটা 0 অলরেডি ছিল, আরেকজন চলে গেলে এর জন্য আবার একটা 0, এবার 1 দ্বারা 0 কে গুণ করলে আবার হবে 0। অনুরূপভাবে 1 দ্বারা যদি আমরা সবাইকে গুণ করে দিই তাহলে আসবে 1 1 0 1 1 1। এভাবে যদি আমরা প্রত্যেকটা সংখ্যা গুণ করে দিই এবং একটা সংখ্যা চলে যাওয়ার জন্য যদি আমরা একটা করে 0 ব্যবহার করি তাহলে ফাইনাল লাইনটা আসবে আমাদের এই রকম, বুঝছো? আচ্ছা, এরকম প্রত্যেকটা লাইন এভাবে আসবে। এখন আমরা মূলত যোগ করে দেব, আমরা গুণের যে যথারীতি যে নিয়মটা জানি। তাহলে সবগুলো এখানে 0 ছিল, এই জন্য 0 ব্যবহার করলাম। সবগুলোই 0 ছিল, 0 সাথে 0 যোগ করলে 0 হবে। এখানে দেখো সবগুলোই 0 কিন্তু একটা 1, তো এই 1টা আমি এখানে বসিয়ে দিলাম। তো এখানে দেখো সবগুলোই 0 আর 2টা 1 মূলত। আর আমরা জানি বাইনারি যোগের ক্ষেত্রে 2টা 1 যোগ করলে 0 হয়, হাতে থাকে 1। তাহলে 1 আর 1 যোগ করলে এটা আসবে 0, হাতে থাকবে 1। মনে রাখবা হাতে 1 আছে। দেখো সেম ভাবে এখানেও যদি আমরা ক্যালকুলেটর করি, দেখো সবগুলো 0 আছে কয়টা, 2টা 1 আর হাতে ছিল একটা 1, তাহলে 3টা 1। আমরা জানি বাইনারিতে 3টা 1 যোগ করলে ফলাফল হয় 1, হাতে থাকে 1। তাহলে ফলাফল এই 3টা 1 যোগ করলে 1 হবে, ফলাফল 1, হাতে থাকবে 1। তো এখন আমরা হাতে 1 কে রাখলাম। দেখো এখানে সবগুলোই 0 এবং 2টা 1, আবার 3টা 1, 3টা 1 এর জন্য আবার 1 এবং হাতে থাকছে 1। এখন দেখো হাতে একটা থাকলো, এখানে আবার 3টা, অলরেডি এখানে 2টা 1, এখানে একটা 1। তাহলে দেখো 1 1 যোগ করলে 0, আবার 1 যোগ করলে 0, 0 0 যোগ করলে আবার 0 হয়ে যাবে। সেম ভাবে হাতে আর নাই, তাহলে 4টা 1 যোগ করলে 0 হবে, রাখলাম। এখানে দেখো হাতে নাই, 1 1 যোগ করলে 0, 0 ব্যবহার করলাম, হাতে থাকবে 1, এই যে হাতে একটা ব্যবহার করেছি। আবার 1 1 যোগ করলে 0, হাতে থাকবে 1, 1 1 ব্যবহার করলে 1 আর 1 যোগ করলে 0, হাতে থাকবে 1, এই হাতে একটা এখানে ব্যবহার করেছি। এখন আমরা এইখানে ফাইনাল যে ভ্যালুটা পাইলাম 1 0 1 0 1 0 0 1 1 0 1 0 0, এটি আমি লিখেছি। তাহলে আমরা লিখব যে নির্ণয় গুণফল হচ্ছে এত। আশা করি বুঝতে পেরেছো। তো চলো এবার আমরা ঘ নাম্বার প্রশ্নটি দেখে নিই। দেখো তোমাদের ঘ নাম্বার প্রশ্নে বলা হয়েছে 4x - y + t = 0 এবং 2x + ky - 1 = 0 হলে সরল রেখা দ্বয় পরস্পর লম্ব হলে k এর মান কত সেটা আমাদেরকে বের করতে বলা হয়েছে। তাহলে উত্তরটা আমি লিখব যে প্রথম সমীকরণ kx + y + t মানে = 0 এবং y = দেখো তো এখানে যদি আমরা y এর মানটা বের করে নিই তাহলে y = হবে এদিক 4x + 3, যেখানে আমরা ঢালের সাথে তুলনা করতে পারি, অর্থাৎ y = mx + c এর সাথে তুলনা করতে পারি। তাহলে এখানে ঢাল হচ্ছে 4। অনুরূপভাবে আমরা দ্বিতীয় যে সমীকরণটা ছিল, দ্বিতীয় যে রেখাটা ছিল সেটাকে আমরা ঢাল বের করব। তাহলে দেখো 2x + ky - 1 = 0 হলে এখান থেকে আমরা মূলত ঢালের পরিমাণটা বের করি। তাহলে যদি y এর মানটা বের করি আমরা এখান থেকে, তাহলে y = কি হবে 2x + 1 / k হবে। তাহলে 2x + 1 / k, কেটাকে যদি ভাগ করে দিই তাহলে হচ্ছে 2 / k x + 1 / k। এখন দেখো x এর সাথে যে চলকটা থাকে এটা ঢাল বলা হয়। সেম ভাবে আমরা এখানে ঢাল ব্যবহার করেছিলাম। তাহলে x এর সাথে ছিল 4, তাহলে ঢালটা হবে 4। তো এখানে দেখো x এর সাথে আছে k -2/k, তাহলে এই ঢাল হচ্ছে -2/k। এখন আমরা জানি যে দুটি রেখা পরস্পর লম্ব হলে ঢাল দ্বয়ের গুণফল -1 এর সমান হয়, তাই না? তাহলে আমরা লিখবো যে ঢাল দ্বয়ের গুণফল হবে -1। তাহলে এখানে ঢাল দ্বয়ের গুণফল ব্যবহার করলাম, অর্থাৎ 4 তারপর হচ্ছে -2/k, এটা হবে -1 এর সমান। তো এখান থেকে যদি আমরা k এর মানটা বের করতে চাইলে এখানে k ছিল কি অবস্থা বলেন তো? এখানে ছিল k মূলত ছিল মাইনাস, এদিকে যা ডিভাইড হয়ে যাবে, গুণ ভাগ ছিল এদিকে যা গুণ হয়ে যাবে আর কি। তাহলে দেখো এখানে থাকতেছে -k রাখলাম। এবার 4 দুগুণে 8, এই যে এখানে 8, তাহলে k এর ভ্যালু হচ্ছে মাইনাস কাটা, তাহলে k = 8 হবে। আশা করি বুঝতে পেরেছো। চলো এবার আমরা ও নাম্বার প্রশ্নটি দেখে নেই। দেখো ও নাম্বার প্রশ্নে দেখতে পাচ্ছ একটি বহুভুজ চিত্র দেওয়া রয়েছে এবং সেখান থেকে একটা প্রশ্ন করা হয়েছে যে বহুভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে সমাধান এভাবে করব যে প্রদত্ত গণসংখ্যা বহুভুজকে কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে এবং প্রতি ক্ষেত্রেই ক্ষেত্রফল নির্ণয়ের মাধ্যমে সম্পূর্ণ বহুভুজের ক্ষেত্রফল নির্ণয় করা হলো। দেখো এখানে একটা অনেকগুলো ক্ষেত্রে বিভক্ত হয়েছে, এটা আমাদের ক্ষেত্রফল আমাদের বের করতে বলা হয়েছে, অর্থাৎ এই যে অংশগুলো আমি মার্ক করলাম, এই মার্ককৃত অংশগুলোর ক্ষেত্রফল আমাদেরকে বের করতে বলা হয়েছে। তো চলো এর সমাধান আমরা দেখে নিই।
দেখো নির্ণয় ক্ষেত্রফল হবে হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা। তোমরা লক্ষ্য করো এখানে একটা সমকোণী ত্রিভুজ গঠন হয়েছে, এই যে একটা সমকোণী ত্রিভুজ গঠন হয়েছে। আর আমরা জানি সমকোণী ত্রিভুজের যে ক্ষেত্রফলের সূত্র সেটা হচ্ছে হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা। এখানে হাফ ছিল হাফ রাখলাম, এখানে গুণন ছিল গুণন রাখলাম। তো এখানে যে পয়েন্টটা আছে দেখো এটা মূলত চলেছে এই যে 47.5 থেকে 52.5 পর্যন্ত। তাহলে এখান থেকে আমরা বিয়োগ করে দিব। তাহলে 52.5 থেকে 47.5 বিয়োগ এবং গুণ করতে হবে উচ্চতা। এখান থেকে আমরা যদি উচ্চতায় উঠি, এখান থেকে 80, তো এখান থেকে আবার আরো ঘুরতেছে অর্ধেক ঘর, তাহলে এদিক হচ্ছে আবার মনে করেন যে 20, তাহলে 80 20 100, এই যে 80 20 100, তাহলে যোগ রাখলাম। অনুরূপভাবে আমরা এইখান থেকে এই পয়েন্টের জন্য বের করলাম, সেম ভাবে এখানে আমরা প্রত্যেকটা পয়েন্টের জন্য আমরা বের করেছি এবং প্রত্যেকটা পয়েন্টের জন্য বের করার পর সবগুলাই বের করার পর আমরা এখানে সবগুলাই ফলাফলগুলো যোগ করে দিয়েছি, যার যোগফল হচ্ছে 3520 বর্গ একক। তো এইভাবে আমরা সুন্দর মতো করে এই প্রশ্নটি সমাধান করতে পারি। চলো এবার আমরা 6 নাম্বার প্রশ্নটি দেখে নেই। দেখো তোমাদের 6 নাম্বার প্রশ্ন বলা হয়েছে একক ব্যাসার্ধের বৃত্তচাপের দৈর্ঘ্য যদি π/2 হয়, একক হয়, এটি কেন্দ্রে কত কোণ বা কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে তা আমাদের বের করতে বলা হয়েছিল। আমরা জানি বৃত্তচাপের দৈর্ঘ্য হচ্ছে θ/360 × 2πr, এত একক। তাহলে আমাদের ক্ষেত্রে দেখো, আমাদের ক্ষেত্রে বৃত্তচাপের দৈর্ঘ্য বলেই দেওয়া আছে π/2, তাই না? আমাদের থেটার মানটা আমাদের লাগবে, রাইট? তো আমরা থেটার মানটা বের করবো। তাহলে বৃত্তচাপের দৈর্ঘ্য দেওয়া ছিল π/2 রাখলাম, থেটা ছিল থেটা রাখলাম, 360 ছিল রাখলাম, 2π এবং আর এর ভ্যালু আমরা দেওয়া আছে দেখো একক ব্যাসার্ধের, তার মানে আর এর ভ্যালু হচ্ছে 1। তাহলে এইখানে আর এর ভ্যালু 1, তাহলে 1 এর সাথে 2π গুণ করলে 2π হবে, যেন 2π রাখছি। তো এখান থেকে আমরা যদি এখানে থেটা মানটা বের করি, তাহলে থেটা ইকুয়াল টু হবে 360π ডিভাইডেড বাই 2 × 2π। মানে এখান থেকে যদি পাই কাটি, আবার এখানে থাকে 4, 2 দুগুণে 4, 4 কে 300 ডিভাইড করলে আসবে 90। তাহলে আমরা বলতে পারি উৎপন্ন কোণের মান হচ্ছে 90। তো চলো এবার আমরা 6 নাম্বার প্রশ্নটি দেখে নেই। দেখো তোমাদের 6 নাম্বার প্রশ্ন বলা হয়েছে যে জেরিন তার বন্ধুর কাছে ব্যবসা শেয়ার করে 6 মাসে 23,000 টাকা মুনাফা পেল এবং মুনাফার হার হচ্ছে 8%। হলে ওই ব্যবসায় জেরিনের মূলধন কত ছিল সেটা আমাদেরকে বের করতে বলা হয়েছে। তাহলে শিক্ষার্থীরা এর উত্তর আমরা করতে পারি যে এখানে দেওয়া হচ্ছে মুনাফার হার 8%, আর পার্সেন্ট সরাতে গেলে 8কে 100 দ্বারা ডিভাইড করতে হয়। তাহলে 8কে 100 দ্বারা ডিভাইড করলাম, যেটা আসতেছে 8/100, এবং এন দেওয়া ছিল 6 মাস। মাসকে আমরা বছরে কনভার্ট করব, কারণ আমরা জানি 12 মাসে 1 বছর হয়। তাহলে 6কে 12 দ্বারা ডিভাইড করলে এটা আসবে 1/4 বছর, অর্থাৎ অর্ধেক বছর আর কি। মুনাফা আই ইকুয়াল টু দেওয়া আছে 23,000 টাকা এবং মূলধন পি ইকুয়াল টু হোয়াট, আমাদের পি এর মানটা বের করতে হবে। তাহলে আমরা জানি আই ইকুয়াল টু পি আর এন, এখান থেকে আমরা যদি আয়ের মান আয়ের জায়গায় ব্যবহার করলাম, পি এর মান তো জানি না, আর এন এর মান হচ্ছে 1/2, আর এর মান হচ্ছে 8/100। তো এখান থেকে আমরা মূলত পি এর মানটা বের করবো, তাই না? তাহলে পি বাদে যারা ছিল এদেরকে যদি পার করে দিই, এরা সবাই গুণ অবস্থায় যে ভাগ হয়ে যাবে। তাহলে ভাগ হলে এটা আসবে 23,000 গুণন 2 গুণন 100 ডিভাইডেড বাই 8। তো এখান থেকে আমরা যদি গোটা ক্যালকুলেটর বসিয়ে দিই, এটা আসবে প্রায় 5,75,000 টাকা। তাহলে তার মূলধন, জেরিনের মূলধন কত ছিল? 5,75,000 টাকা ছিল। আশা করি বুঝতে পেরেছ। তো শিক্ষার্থীরা আজকের এই প্রথম পর্বে আমি তোমাদের সাথে তোমাদের 3 নং মডেলের ক থেকে 6 পর্যন্ত বেশ কয়েকটি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করেছি। পরবর্তী পর্বে আমি তোমাদের সাথে বাকি যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি আমি এখানে শেষ করছি। দেখা হবে অন্য কোনো ক্লাসে। আসসালামু আলাইকুম।